আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। এটা আমি না ওই যে ফার্স্ট ইয়ারে ক্লাস নিয়েছিলাম তো ওই ক্লাসটা আপলোড দিতে গিয়ে তোমাদের গ্রুপে চলে গেছে। হ্যাঁ, হ্যাঁ স্যার দেখেছি। এখন এটাকে কিভাবে রিমুভ করতে হয়? স্যার ওই ইয়ার মধ্যে ধরলে নিজে তো অপশন আসে যে রিমুভ করার, ওইখানে আনসেন্ড করলে হয়। আনসেন্ড দিলে হবে নাকি রিমুভ দিতে হবে? না স্যার, আনসেন্ড করলে ভালো হয়, রিমুভ করলে যায় না। আহ, আচ্ছা, দিয়ে দিয়েছি। আপনি করেন না, আমি দেখতে বলছে নাকি? হ্যাঁ, দিয়ে দিয়েছি, আনসেন্ড করে দিয়েছি। আচ্ছা। অন্য জি স্যার, হয়ে গেছে। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। গত ক্লাসের অঙ্কটা কি পরে দেখছিলা? ইউটিউবে গ্রুপে দেখছিলা ক্লাসটা? না স্যার, আর দেখা হয় আজকে দেখব। দেখেন, ওইটা একটা অঙ্ক করেছিলাম তো ওই ক্লাসে একবারে শেষ সময়ে 3-4 মিনিট আগে ইয়াসনা জয়েন করছিল ক্লাসে। ক্লাসে কেবিন কেউ ছিল না। কেউ ছিল না। ইয়াসনা আসছে তোমার 2 মিনিট না 3 মিনিট আগে। আমি একাই ক্লাস করেছি, ওইটাই তোমাদের আমি গ্রুপে করে দিয়ে দিয়েছি। স্যার, এটা কি কলেজ থেকে কোনো অ্যাকশন নেওয়া যায় না যে ওরা কেন ক্লাস করতেছে না? এভাবে তো টিচারদের অনেক কষ্ট হয়। শুধু আপনার ক্লাসেই না, মাঝে মাঝে মুসলিম ক্লাসেও কেউ থাকে না, শুধু আমি একা ক্লাস। এটা দুঃখজনক, স্টুডেন্টরা এইভাবে ক্লাসকে অ্যাভয়েড করা। অন্যান্য ক্লাসে তো আমার ক্লাস অন্তত 3-4 জন 4-5 জন থাকতাম, সেদিনই কেউ আসে না, শুধু ইয়াসনা আসছে। এখন তো দেখলাম ইয়াসনা ছিল একটু আগে গ্রুপে, দেখলাম কথা বললো, কিন্তু এখন তো ক্লাসে নাই। ওই ইয়াসনা আসছে। আগে তো রামিশা কদিন ক্লাস করতো, রামিশা তো এখন আসে না, ব্যাপার কি? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার ইয়াসনা দিদি কেন আজকে আবার? না স্যার, আমি খুঁজে পাচ্ছিলাম না মিটিং আইডি। কি কয়, কল কি? এই তো এক ফিক্সড আইডি না? হ্যাঁ, ওটাই আমি খাতায় খুঁজে পাচ্ছিলাম না স্যার। তাইলেই হবে। তো দেখো, তাহলে ঠিক আছে, চলো আমরা ক্লাসে চলে যাই। গত ক্লাসে তো একটা অঙ্ক করেছি, যেটা নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত দিয়ে। আজকেও এরকম আরেকটা অঙ্ক আমরা করব নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত দিয়ে। তো এর আগে তোমরা পারো অলরেডি, এই পর্যন্ত আমার সাথে অনেকবার কথা হয়েছে তোমাদের। আমরা এই অঙ্কটা করার জন্য আমাদের সামনে বই থাকবে কয়টা? কয়টা বই আমাদের? দুইটা। দুইটা, নগদান বই আর পাস বই। পাস বই। ফাইন, ভেরি গুড। নগদান বইটা কারবার মেনটেন করে, আর পাস বইটা ব্যাংক মেনটেন করে। অর্থাৎ পাস বইটা ব্যাংকে রাখা হয়, নগদান বইটা কারবারে রাখা হয়। তো আমরা একটা বই দিয়ে অঙ্ক শুরু করব, টার্গেট থাকতে হবে আরেকটা বইয়ের সাথে এটাকে মিলাবো। তো মিলাইতে গেলে খুব সহজ ভাষায় আমি কথাগুলো বলে থাকি এখানে এই অঙ্কের মধ্যে, যে তোমার মাথায় থাকবে যে বই দিয়ে কাজটা শুরু করেছি ওই বইয়ের মধ্যে টাকা কম আছে নাকি বেশি আছে। যদি বেশি থাকে মাইনাস করে দিব, কম থাকলে প্লাস করে দিব, এটি এর মূল কাজ, আর কোনো কাজ নাই। আর আরেকটা বিষয় হলো, তোমরা অবশ্যই অবশ্যই মাথায় রাখবা যে আমরা অঙ্ক করব আমানতকারীর চিন্তা করে, মানে কারবারের পক্ষ থেকে। অঙ্ক করার সময় তোমাকে খেয়াল রাখতে হবে তুমি কার পক্ষে কাজ করতেছো, কারবারের পক্ষে। এটা তোমার মাথায় থাকতে হবে, তুমি কারবারের প্রতিনিধি।
তো সেটা যদি চিন্তা করে কাজ করো তখন তোমার কাজটা সহজ হবে। দেখো খেয়াল করো, আমি বলছি 2020 সালের 31 ডিসেম্বর তারিখে নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত 32,200 টাকা, যা ব্যাংক বিবরণীর সাথে মিল ছিল না। এখানে ব্যাংক বিবরণী বলতে কি বোঝানো হয়েছে বলো দেখি? ব্যাংকের হিসাবে। ব্যাংকের হিসাবে নগদান বই ছিল 32,200 টাকা, যা ব্যাংক বিবরণীর সাথে মিল ছিল না। এখানে ব্যাংক বিবরণী বলতে পাস বইকে বোঝানো হয়েছে। হ্যাঁ, এখানে ব্যাংক বিবরণী বলতে বোঝানো হয়েছে পাস বইকে, মানে নগদান বইটা পাস বইয়ের সাথে মিল ছিল না। ব্যাংক বিবরণী মানে হচ্ছে পাস বই। কারিমা, তুমি আসছো নাকি? কারিমা, গত ক্লাসে আসো নাই কেন? জি স্যার। গত ক্লাসে আসো নাই কেন? স্যার সেই দিন কারেন্ট ছিল না। তোমরা ক্লাস করো কি ল্যাপটপে না মোবাইলে? ওয়াইফাই? মোবাইলে। ওয়াইফাই দিয়ে? ওয়াইফাই স্যার মোবাইলে। ওয়াইফাই ইউজ করো? জি স্যার। ও আচ্ছা, ঠিক আছে। তো পরে ক্লাসটা তো দিয়েছিলাম তোমাদের গ্রুপে, সেটা দেখেছিলা? জি স্যার। আচ্ছা, তাহলে তো দেখেছো, ফাইন। তো দেখো, আমি যে কথাটা বলছি, তোমরা আমাকে একটা প্রশ্নের উত্তর দিও যে নগদান বইয়ে আমরা যখন টাকা ব্যাংকে জমা দেই তখন নগদান বইয়ের ডেবিট দিকে লিখি ব্যাংকের ঘরে। যেমন ব্যাংকে জমা দেওয়া হলো, যাবে তো ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আমার নগদান বইয়ের ডেবিট দিকে ব্যাংকের ঘরে লিখি নগদের নাম দিয়া। এতে করে নগদান বইয়ের ব্যাংক জমার পরিমাণ বৃদ্ধি পায়। তোমাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে, রামিসা বলো দেখি, যে এই টাকাটা পাস বইয়ে কোন দিকে লেখে, ডেবিট দিকে লেখে না ক্রেডিট দিকে লেখে? যে পারো বলো। আমরা যেটা নগদান বই ডেবিট দিকে লিখলাম নগদান বইয়ে, এই টাকাটা পাস বইয়ের কোন দিকে লেখা হয়, ডেবিট দিকে না ক্রেডিট দিকে? ক্রেডিট দিকে, ব্যাংকের ঘরে। পাস বই লেখা হয় ক্রেডিট দিকে। ভেরি গুড, পাস বইয়ের ক্রেডিট দিকে। ক্রেডিট দিকে কেন লেখা হয় আমি তোমাদের ব্যাখ্যা দিয়েছিলাম, যে যেহেতু পাস বইটা হচ্ছে ব্যাংকের বই, আর টাকাটা যে জমা দিল আমানতকারী, এই টাকাটা আমানতকারীকে আবার ফেরত দিতে হবে ব্যাংকের। এই কারণে ব্যাংকের জন্য এটা হচ্ছে দায়। আর যত টাকা জমা হবে ব্যাংকের তত দায় বৃদ্ধি পাবে, আর দায় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়। এই জন্য আমানতকারীর জমা পাস বইয়ের ক্রেডিট দিকে লিপিবদ্ধ করা হয়। পাস বই ক্রেডিট হওয়া মানে হচ্ছে ব্যাংকে টাকা জমা হওয়া। পাস বইয়ে যত ক্রেডিট হবে তত বুঝতে হবে আমানতকারীর অ্যাকাউন্টে টাকা জমা হচ্ছে। পাস বই ডেবিট হওয়া মানে হচ্ছে আমানতকারীর জমা টাকা কমে যাচ্ছে আর ব্যাংকের দায় কমে যাচ্ছে। সুতরাং পাস বই ক্রেডিট হওয়া মানে হচ্ছে এটাকে বলা হয় ব্যাংকে টাকা জমা হওয়া। আমার কথা বুঝছো না বুঝো নাই? তাহলে খেয়াল করো, আমি একটা কথা বলি। তোমরা যারা ব্যাংক সম্বন্ধে বিবরণী আগে করেছো বা পারো, বা যারা পারো না সবার জন্যই তো ক্লাস করছি, তারপর তোমাদের কাছে যদি যারা করেছো আর কি, তারা যদি জেনে থাকো, তোমরা কি ডেবিট মেমোরেন্ডাম আর ক্রেডিট মেমোরেন্ডাম কি এটাকে জানো? বলতে পারবা কেউ ডেবিট না মেমোরেন্ডাম স্যার। কি আর ক্রেডিট মেমোরেন্ডাম কি? জানো না? আচ্ছা, ঠিক আছে, না জানলে আমি বলে দিচ্ছি, খেয়াল করে শোনো। ক্রেডিট মেমোরেন্ডাম একটু আগে বলেছি তোমাদেরকে, যখন কারবারের ব্যাংকে টাকা জমা হয় তাহলে পাস বইয়ের কোন দিকে লেখা হয়? পাস বইয়ের কোন দিকে লেখা হয়? ক্রেডিট পাশে। ক্রেডিট পাশে লেখা হয়। এটি তোমাদের জানতে হবে। কিছু কিছু লেনদেন আছে যেটা শুধুমাত্র পাস বইয়ে লিপিবদ্ধ হয়েছে, নগদান বইয়ে এখনো লিপিবদ্ধ হয় নাই, অর্থাৎ কারবারের মেসেজটা এখনো জানে না। কথাটা আরেকবার বলি, খেয়াল করে শোনো।
কিছু কিছু লেনদেন এরকম আছে যেটা সরাসরি পাস বইয়ে লিপিবদ্ধ হয়েছে ক্রেডিট দিকে, অর্থাৎ কারবারের ব্যাংকে টাকা জমা হয়েছে, কিন্তু এই খবরটা কারবার এখনো জানে না এবং কারবার নগদান বই এখনো লিপিবদ্ধ করে নাই। এই ক্রেডিট দিকে যে টাকাগুলো লেখা হয়েছে সেটা নগদান বই লেখার জন্য ব্যাংক থেকে যে চিঠি বা যে দলিল কারবারকে দেওয়া হয় বা যে মেসেজ দেওয়া হয়, আগে তো দেওয়া হতো কাগজে লিখে চিঠি দেওয়া হতো যে আপনার অ্যাকাউন্টে এত টাকা জমা হয়েছে এমনকে জমা দিছে, সেই চিঠির উপর ভিত্তি করে কারবার নগদান বই লিপিবদ্ধ করতো। এখন ডিজিটালাইজড এলাকা, ডিজিটালাইজড ব্যবসা বাণিজ্যের যুগ, এখন আর চিঠিপত্র বা কাগজে লিখে দেয় না, এখন মোবাইলে মেসেজ পাঠিয়ে দেয়। সুতরাং পাস বইয়ে যদি কোনো টাকা জমা হয় যেটা নগদান বইয়ে লেখা হয় নাই, তো এই পাস বইয়ে জমা টাকার যে মেসেজটা কারবারকে দেওয়া হলো, যে মেসেজের উপর ভিত্তি করে কারবার নগদান বইয়ে লিপিবদ্ধ করবে, এরকম মেসেজ বা এরকম দলিল বা এরকম নোটকে বলা হয় ক্রেডিট মেমোরেন্ডাম। অর্থাৎ যে লেনদেনের ফলে পাস বই ক্রেডিট হয়েছে কিন্তু নগদান বইয়ে লিপিবদ্ধ করা হয় নাই, ওই ক্রেডিটকৃত টাকার তথ্য কারবারকে দেওয়ার জন্য যে চিঠি বা মেসেজ ইস্যু করা হয় সেটি হচ্ছে ক্রেডিট মেমোরেন্ডাম। আমি এক্সাম্পল দিয়ে যদি বলি, প্রাপ্য হিসাব কর্তৃক সরাসরি 10,000 টাকা ব্যাংকে জমা, যা নগদান বইতে লেখা হয় নাই। তো প্রাপ্য হিসাব যদি সরাসরি টাকা ব্যাংকে জমা দেয়, তাহলে কারবারের ব্যাংক অ্যাকাউন্টে টাকা বাড়বে না কমবে? বেড়ে যাবে। বেড়ে যাবে। তাহলে পাস বই ডেবিট হবে না ক্রেডিট হবে? পাস বই কি হবে? ক্রেডিট হবে। পাস বই ক্রেডিট হবে। তো এখন তো এটা নগদান বই লেখা হয় নাই, তাহলে নগদান বই লেখার জন্য ব্যাংক থেকে একটা তথ্য কারবারকে দেওয়া হবে। এই ক্রেডিট হওয়া তথ্যটা যে কারবারকে দিয়ে হলো যেই মাধ্যমে, ওইটা মাধ্যমটার নামই হচ্ছে ক্রেডিট মেমোরেন্ডাম। সেটা কাগজে লিখেও দিতে পারে, মোবাইলে SMS করেও দিতে পারে। তো এই তথ্যটা যে পাঠানো হলো, এই যে ইস্যু করা হলো যে দলিলটা, যে চিঠিটা, তার নামই হচ্ছে ক্রেডিট মেমোরেন্ডাম। অর্থাৎ যদি কোনো লেনদেনের কারণে পাসবই ডেবিট হয়ে যায়, পাসবই কি হয়ে যায়? ডেবিট হয়ে যায়। অর্থাৎ পাসবই টাকা যদি কমে যায়, অর্থাৎ কারবারের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা যদি হ্রাস পায়, তাহলে সেই হ্রাসকৃত স্যার সাউন্ড না আসতেছে না। তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? স্যার এখন শোনা যাচ্ছে, এতক্ষণ খুবই বুঝতে পারে কি জানি কেমন জানি হইতেছিল। সাউন্ড প্রবলেম হচ্ছিল। জি স্যার। তাহলে আমি যে এতক্ষণ ক্রেডিট মেমোরেন্ডাম আলোচনা করেছি, ডেবিট মেমোরেন্ডাম, এটা কি তুমি বুঝতে পারো নাই? ক্রেডিট মেমোরেন্ডামে যে আলোচনা করেছি সেটা কি শুনতে পেয়েছো, বুঝতে পেরেছো? না স্যার।
ও ঠিক আছে, তাহলে আমি আবার বলি, এত তাহলে একা আমি একলা একলাই আলোচনা করে গেলাম। আচ্ছা খেয়াল করো, আমি আরেকবার বলি। ব্যাংকে যখন টাকা জমা হয় কারো দ্বারা, সাধারণত প্রাপ্য হিসাব কর্তৃক, যদি টাকাটা সরাসরি ব্যাংকে জমা হয় তাহলে সেটা পাসবইয়ে ক্রেডিট হয়। ব্যাংকে টাকা জমা হলে সেটা পাসবই কি হয়, ক্রেডিট হয়, যে নগদান বইয়ে লেখা হয় নাই। তো তখন পাসবইয়ে ক্রেডিটকৃত টাকার তথ্যটা কারবারকে যে মাধ্যমে পৌঁছানো হয়, যে মাধ্যমে জানানো হয়, সেই মাধ্যমের নাম হচ্ছে ক্রেডিট মেমোরেন্ডাম। আর পাসবই থেকে যদি কোনো লেনদেনের কারণে টাকা কমে যায়, হ্রাস পায়, অর্থাৎ পাসবই ডেবিট হয়, এই ডেবিটকৃত টাকার তথ্যটা কারবারকে জানানোর জন্য যে মাধ্যমটা ব্যবহার করা হয় বা যে নোট ইস্যু করা হয় বা যে মেসেজ পাঠানো হয় তার নাম হচ্ছে ডেবিট মেমোরেন্ডাম। ঠিক আছে, আমার কথা বুঝছো? তোমরা কি এখন আমার শব্দ শব্দ পাচ্ছ? জি স্যার। ফাইন। দেখো একটা লেনদেন আমি পড়ি, 12,000 টাকার 3টি চেক প্রদেয় হিসাবকে ইস্যু করা হয়েছে। 12,000 টাকার 3টি চেক প্রদেয় হিসাবকে ইস্যু করা হয়েছে, যার মধ্যে 3,000 টাকার একটি চেক 31 ডিসেম্বর তারিখের মধ্যে ব্যাংক পরিশোধ করেছে। কারিমা, চেক ইস্যু করেছি কয় টাকার? কয় টাকার চেক ইস্যু করেছি বলো? 12,000 টাকার কাকে ইস্যু করেছি? প্রদেয় হিসাবকে। প্রদেয় হিসাবকে। তো ব্যাংক থেকে সে টাকা উঠেছে কত? 3,000। তাহলে উঠায় নাই কত? 9,000। 9,000। তো যে টাকাটা উঠায় নাই ওইটা আছে কোথায়? নগদান বই। নগদান বই আছে। টাকাটা উঠায় কোত্থেকে? নগদান বই থেকে উঠায় না ব্যাংক থেকে উঠায়? ও, ব্যাংক থেকে। তাহলে টাকা রয়েছে কোথায়? ব্যাংকে। ব্যাংকে। তাহলে আমারে বলো, তো আমরা তো কাজ করব নগদান বই দিই, তাহলে এই লেনদেনের ফলে বলো নগদান বই টাকা বেশি আছে না কম আছে? নগদান বইয়ে স্যার, বেশি আছে। নগদান বইয়ের টাকা কম আছে। কত কম আছে? কত কম? 12,000 কম? 12,000 টাকা। 12,000 কম না 3,000 কম না 9,000 কম? স্যার, 12,000 টাকা কম আছে। 12,000 টাকা কম আছে। পাকিরা, তামিনা, ইয়াসনা, রামিশা কত কম আছে বলো দেখি? স্যার 9,000 টাকা কম আছে। 9,000 টাকা কম আছে নগদান বই, তাই না? ইয়াসনা বলো, ইয়াসনা কত কম আছে? স্যার 9,000। 9,000 টাকা কম আছে, হ্যাঁ ভেরি গুড। হ্যাঁ কারিমা, 9,000 টাকা কম আছে নগদান বই, বুঝছো? যখন, না স্যার, বুঝিয়ে দেন। হ্যাঁ বুঝাচ্ছি, যখন প্রদেয় হিসাবকে আমরা চেক দিয়েছি 12,000 টাকার, চেক দিয়েছি কয় টাকার? 12,000 টাকার। তো চেক দিলে নগদান বইকে কমানো হয়, ক্রেডিট দিকে লেখা হয়। নগদান বই থেকে আমরা 12,000 টাকা কমিয়েছি, নগদান বই থেকে কমিয়েছি 12,000 টাকা। কিন্তু যাকে চেক দিয়েছি সে ব্যাংক থেকে গিয়া 3,000 টাকা উঠিয়ে নিয়েছে, ব্যাংক থেকে সে 3,000 টাকা উঠিয়েছে, আর বাকি 9,000 টাকা এখনো ব্যাংক থেকে উঠানো হয় নাই, ওই টাকাটা ব্যাংকের মধ্যেই আছে। তাহলে আমি কারবার থেকে অর্থাৎ নগদান বই থেকে কমাইছি 12,000, আর ব্যাংক থেকে নিয়েছে 3,000, মানে কমানো হয়েছে 3,000, আর বাকি 9,000 টাকা ব্যাংকের মধ্যে এখনো আছে। তাহলে ব্যাংকের মধ্যে 9,000 টাকা বেশি আছে, আর নগদানের মধ্যে এই 9,000 টাকা কম আছে।
কারণ নগদ থেকে কমাইছি 12,000 আর ব্যাংক থেকে কমানো হয়েছে 3,000। এই কারণে নগদান বই এখন 9,000 টাকা বেশি কম আছে। 9,000 টাকা নগদান বই কম আছে, ব্যাংকের মধ্যে বেশি আছে। বুঝছো না বুঝো নাই? জি স্যার বুঝেছি। তাহলে যেহেতু নগদান বই দিয়ে আমরা অঙ্কটা শুরু করেছি, তাহলে এই 9,000 টাকা নগদান বইয়ের সাথে যোগ করব না বিয়োগ করব? যোগ করব। অবশ্যই যোগ করব, যেহেতু কম আছে নগদান বইয়ে, তাহলে নগদান বইয়ের সাথে অবশ্যই যোগ করব। যেহেতু কম আছে, কম থাকলে যোগ করতে হয়, বেশি থাকলে বিয়োগ করতে হয়। 2, আদায়ের জন্য 2800 টাকার একটি চেক ব্যাংকে জমা দেওয়া হয়েছে, যা নগদান বইয়ে লেখা হয় নাই। আদায়ের জন্য একটা চেক 2800 টাকার ব্যাংকে জমা দেওয়া হয়েছে, নগদান বইয়ে লেখা হয় নাই। তো যেহেতু নগদান বইয়ে লেখা হয় নাই আর চেকটা ব্যাংকে জমা দিয়েছি, বাট নগদান বইয়ে লেখা হয় নাই, তাহলে আমার প্রশ্ন তোমাদের কাছে, নগদান বইয়ে যদি লিখতাম তাহলে তো ডেবিট দিকে লিখতাম। এখন না লেখার কারণে নগদান বইয়ে টাকা কম না বেশি? কম। নগদান বইয়ে কম আছে। নগদান বইয়ে কি আছে? কম আছে। টাকা কম। তাহলে কম থাকলে কি করতে হবে? যোগ করতে হবে। কম থাকলে কি করতে হবে? যোগ করতে হবে। এটাও যোগ করব। কি লিখে যোগ করব? লিখবো যে আদায়ের জন্য জমাকৃত চেক যা নগদান বইতে লেখা হয়নি। 2 তারিখের লেনদেনটা সবাই বুঝছো? না বুঝলে বলো। জি স্যার বুঝেছি। 3 তারিখ 3,000 টাকার একটি প্রাপ্য বিল 2900 টাকায় ব্যাংক থেকে বাট্টা করা হয়েছে। 3,000 টাকার একটি প্রাপ্য বিল 2900 টাকায় ব্যাংক থেকে বাট্টা করা হয়েছে, কিন্তু নগদান বইয়ে এর পূর্ণ মূল্য লিপিবদ্ধ করা হয়েছে। স্যার আবার শুনি না, অন্যরা কি শুনতেছে? বলতেছিলাম 3,000 টাকার একটা প্রাপ্য বিল ব্যাংক থেকে আমরা 2900 টাকায় বাট্টা করেছি, কিন্তু নগদান বই এর পূর্ণমূল্য লিপিবদ্ধ করা হয়েছে। এ কথার অর্থ হচ্ছে, বিল যখন ব্যাংক থেকে বাট্টা করা হয়, মানে ভাঙ্গানো হয়, তো 3,000 টাকার বিল ভাঙ্গাইয়া টাকা পাইছি 2900, মানে আমার ব্যাংকে জমা হয়েছে 2900 টাকা, তো নগদান বইয়ে তার পূর্ণমূল্য লেখা হয়েছে। কথার অর্থ হচ্ছে নগদান বইয়ে 3,000 লেখা হয়েছে। বিল ভাঙ্গাইছে 2900 টাকায়, কিন্তু নগদান বই লেখা হয়েছে 3,000 টাকা। তাহলে নগদান বই কম লিখেছি না বেশি লিখেছি? বেশি লিখেছি। কত বেশি লিখেছি? 100 টাকা। 100 টাকা। হ্যাঁ ফাইন, 100 টাকা নগদান বই বেশি লিখেছি। তো যেহেতু ব্যাংকে লেখা হয়েছে 2900 আর নগদান বই লিখছি 3,000, সুতরাং নগদান বই 100 টাকা বেশি লিখেছি, এই কারণে 100 টাকা গরমিল হয়েছে। এখন আমরা যখন এটাকে মিলাবো, তখন নগদান বইয়ের সাথে এই 100 টাকা কি যোগ করব না বিয়োগ করব? বিয়োগ করব। এটাকে বিয়োগ করতে হবে। যেহেতু নগদান বইয়ে 100 টাকা বেশি লেখা হয়েছে, সেই কারণে নগদান বই থেকে এই 100 টাকা বিয়োগ করতে হবে। ঠিক আছে? বাকিরা তোমরা, তোমাদের বলছিলাম শুনতে প্রবলেম হচ্ছে, আমার আওয়াজ শুনতে পাচ্ছ না। তোমাদের কি এখন কোনো সমস্যা হচ্ছে কথা শুনতে? ইয়াসনা, গারিমা, কথা শুনতে পাচ্ছ? জি স্যার। ফাইন। জি স্যার। ওকে, ভেরি গুড। তা যদি বলেছি বুঝছো না কোনো প্রবলেম আছে? বিল বাট্টা করার কথা যে বলেছি, এটাকে বুঝছো? জি স্যার। ফাইন।
দেখো 4 তারিখ 4 নাম্বার, প্রাপ্য হিসাব হতে প্রাপ্ত 15,000 টাকার 5টি চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হলেও তা 3 জানুয়ারি 2021 তারিখে আদায় হয়। এটা একটু মনোযোগ দিয়ে শুনবা। সাধারণত এরকম যদি হয়, এটা আদায় হয়েছে, টাকাটা আদায় হইতে কোনো সমস্যা হয় নাই। আমরা অঙ্কটা করতেছি 2020 সালের 31 ডিসেম্বর তারিখে। আমরা যখন টাকাটা ব্যাংকে জমা দিয়েছি, দেখো এখানে লেখা আছে 15,000 টাকার 5টি চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দিয়েছি। কিন্তু এই চেকগুলো আদায় হয়েছে জানুয়ারি মাসের 3 তারিখে 2021 সালে। অঙ্কটা করতেছি 20 সালের ডিসেম্বরের 31-এ, চেকটা আদায় হয়েছে 21 সালের জানুয়ারির 3 তারিখে। তাহলে আমাদের অঙ্কের সময়ের মধ্যে এটা কি আদায় হয়েছে নাকি হয় নাই, কি ধরবো আমরা? আদায় হয়েছে ধরবো না হয় নাই ধরবো? হয়নি। অবশ্যই আদায় হয়নি। তোমাকে খেয়াল করতে হবে যে তোমার সময়ের মধ্যে, তোমার সময় বলতে বোঝানো হচ্ছে 31 ডিসেম্বরের মধ্যে, যেহেতু অঙ্কটা হচ্ছে 31 ডিসেম্বর তারিখের, অতএব খেয়াল করতে হবে 31 ডিসেম্বরের ভিতরে টাকাটা আদায় হয়েছে কি না। যেহেতু জানুয়ারির 3 তারিখে আদায় হয়েছে, তাহলে আমরা ধরে নিব যে এই টাকাটা 31 ডিসেম্বরের মধ্যে আদায় হয় নাই। যেহেতু টাকাটা আদায় হয় নাই, সেহেতু পাসবইয়ের মধ্যে টাকা কম নাকি বেশি? কম। পাসবইয়ের মধ্যে কম। তো পাসবই কম মানে নগদান বই কি বেশি না কম? নগদান বই বেশি। বেশি। তো যেহেতু নগদান বই বেশি আর অঙ্কটা শুরু করেছি নগদান বই দিয়ে, সুতরাং নগদান বই থেকে এটাকে বিয়োগ করতে হবে। কি করতে হবে? বিয়োগ করতে হবে। বিয়োগ করতে হবে। কেউ না বুঝলে আমি আওয়াজ দিও যে স্যার আমি বুঝতে পারিনি, আমি আবার বুঝাবো, সমস্যা নেই। না বুঝলে যতবার না বুঝবে আমি বুঝাবো, কিন্তু তোমাকে বলতে হবে যে স্যার আমি বুঝতে পারিনি। 5, ক্রমিক নং 5, ইতোপূর্বে আদায়ের জন্য জমাকৃত 1200 টাকার চেক ব্যাংক কর্তৃক প্রত্যাখ্যাত হয়েছে, যা নগদানভুক্ত হয়নি। তো ব্যাংক কর্তৃক যদি প্রত্যাখ্যাত হয়, প্রত্যাখ্যাত হওয়ার কথার অর্থ কি? প্রত্যাখ্যাত হওয়ার কথার অর্থ কি? বলো বলো। বুঝতে পারো না কথা? শব্দটা কি বুঝতে পারো না নাকি তামিনা? জি স্যার। প্রত্যাখ্যাত হওয়া মানে কি? ব্যাংক থেকে টাকাটা মানে চেকটা কাটা হয়েছে। কথার অর্থ হচ্ছে আমরা চেকটা ব্যাংকের কাছে কেন দিয়েছিলাম? চেকটা আমরা দিয়েছি জমা আদায় করার জন্য। আমরা চেকটা ব্যাংকের কাছে কেন দিয়েছি? টাকা আদায় করার জন্য। আদায় করার জন্য, দেনাদারের কাছ থেকে আদায় করার জন্য। আর প্রত্যাখ্যাত হয়েছে কথার অর্থ হচ্ছে চেকটা ব্যাংক আমার ফিরিয়ে দিছে। এখানে প্রত্যাখ্যাত হওয়ার অর্থ হলো চেকটা ফিরিয়ে দেওয়া, মানে ব্যাংক টাকাটা আদায় করে নেই, না করে ফিরিয়ে দিয়েছে। কেন ফিরিয়ে দিয়েছে? ফিরিয়ে দেওয়ার অনেক কারণ থাকতে পারে। একটা কারণ, হয়তো দেনাদারের অ্যাকাউন্টে টাকা নাই, যে দেনাদার আমাকে চেক দিয়েছে হতে পারে তার অ্যাকাউন্টে কিনে পর্যাপ্ত টাকা নাই, এটা একটা কারণ হতে পারে। আরেকটা কারণ হতে পারে দেনাদারদের সিগনেচার দিয়েছে, তার ব্যাংকের হয় সিগনেচারের সাথে মিলে নাই, এটা কারণ হতে পারে। আবার কারণ হতে পারে চেকের মধ্যে কোথাও কাটাকাটি বা ঘষা মাজা করা আছে, এটাও কারণ হতে পারে। যে কোনো কারণে ব্যাংক যদি চেকটাকে ফিরিয়ে দেয়, আদায় না করে, এটাকে বলা হয় চেক প্রত্যাখ্যাত হওয়া, প্রত্যাখ্যান হওয়া। এটা আরেকটা হচ্ছে অমর্যাদা হওয়া, মানে মর্যাদা হয় নাই, অমর্যাদা হয়েছে, টাকা আদায় হয় নাই। অথবা চেকটা ফিরিয়ে দিয়েছে, ডিসঅনার করেছে। তো ডিসঅনার কথা দ্বারা বুঝতে হবে যে এই চেকটা ব্যাংক কর্তৃক এখনো আদায় হয় নাই।
তো যেহেতু চেকটা ব্যাংক ফিরিয়ে দিয়েছে, আদায় হয় নাই, সেহেতু পাস বইয়ের মধ্যে টাকা কম না বেশি? কম আছে। পাস বইয়ের মধ্যে কম আছে। আর পাস বইয়ের মধ্যে কম আছে মানে নগদান বইয়ে বেশি আছে। তো যেহেতু নগদান বই বেশি আছে, সেহেতু এটাকেও কি করতে হবে? বিয়োগ করতে হবে। কি করতে হবে? বিয়োগ করতে হবে। এবার শেষেরটা 6 তারিখেরটা, 6 নাম্বারটা তোমরা আমার বলবো, আমি বলবো না। ব্যাংক জমার সুদ মঞ্জুর 600 টাকা। কি করতে হবে? তোমরা যে কোনো একজনে বলো। ব্যাংক সুদ মঞ্জুর, এটা কি করতে হবে, কেন করতে হবে, এটা ব্যাখ্যা করে বলবো। এটা যোগ হবে না বিয়োগ হবে? যোগ হলে কেন স্যার যোগ হবে? যোগ হবে। কেন যোগ হবে এটা ব্যাখ্যা করে একটু বুঝাই বলতে হবে। কারিমা বুঝাই বলো। স্যার ব্যাংক সুদ দিয়েছে, তো ব্যাংকে তো লিপিবদ্ধ করা আছে, নগদান বইয়ে সেটা লেখা নেই, তাহলে আমাকে যোগ করতে হবে। যোগ করতে হবে, ভেরি গুড। যেহেতু পাস বইয়ে জমা হয়েছে, পাস বইয়ে বেড়েছে, নগদান বই লেখা হয় নাই, মানে নগদান বইয়ে, এটা জানি না খবরটা, নগদান বই লেখা হয়নি, লিখতে হবে। তো আমাকে বলো কারিমা, এটা ক্রেডিট মেমোরেন্ডামের মধ্যে পড়ে না ডেবিট মেমোরেন্ডামের মধ্যে পড়ে? কিসের মধ্যে পড়ে? নাকি কোনো মেমোরেন্ডামে পড়ে না? নাকি তুমি মেমোরেন্ডাম জিনিসটা এখনো বুঝো নাই? স্যার এটা তো কোনো, হ্যাঁ, তাহমিনা বলতে চাচ্ছিলা কোনো মেমোরেন্ডামের মধ্যে পড়ে নাই, এই তো বলতে চাচ্ছিলা। জি স্যার। আমি তোমাদেরকে আরেকটু সহজ ভাষায়, একবারে সহজ করে কথাটা বলি। যে লেনদেন পাস বইয়ে লেখা হয়েছে, নগদান বইয়ে লেখা হয় নাই, যে লেনদেন পাস বইয়ে লেখা হয়েছে, নগদান বইয়ে লেখা হয় নাই, ওইগুলো মেমোরেন্ডামের মধ্যে পড়বে। হ্যাঁ, তো যদি পাস বইয়ে ক্রেডিট হয়, নগদানে লেখা হয় নাই, এটা হবে ক্রেডিট মেমোরেন্ডাম। আবার পাস বইয়ে ডেবিট হয়েছে, নগদানে লেখা হয় নাই, ওইটার জন্য হবে ডেবিট মেমোরেন্ডাম। কথা সহজ করে দিয়েছি। আমার কথা বুঝছো না বোঝো নাই? তাহলে বলো, ব্যাংক সুদ মঞ্জুর, এটা পাস বই কি ডেবিট হয়েছে না ক্রেডিট হয়েছে? কারিমা, ব্যাংক সুদ মঞ্জুর যে করেছে, ব্যাংক জমার সুদ, এটা পাস বইয়ের ডেবিট দিকে লিখছে না ক্রেডিট দিকে লিখছে? স্যার ক্রেডিটে। ক্রেডিটে লেখছে। যেহেতু পাস বই ক্রেডিটে লেখছে, নগদান বই লেখা হয় নাই, সুতরাং এটা ক্রেডিট মেমোরেন্ডামের মধ্যে পড়বে। এটা হবে ক্রেডিট মেমোরেন্ডাম। বুঝছো? জি স্যার। যেমন পরে লেখছে ধার্যকৃত চার্জ, ধার্যকৃত চার্জ পাস বই ডেবিট দিকে লেখা হয়, এটা নগদানে লেখা হয় নাই, এটা পড়বে ডেবিট মেমোরেন্ডামের মধ্যে। অর্থাৎ যেটা পাস বইয়ে লিখছে, নগদানে লেখা হয় নাই, ওইটার জন্য মেমোরেন্ডাম হবে। তাহলে পাস বই ক্রেডিট হলে ক্রেডিট মেমোরেন্ডাম, পাস বই ডেবিট হলে ডেবিট মেমোরেন্ডাম। আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো, ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ আদায় যা নগদানভুক্ত হয় নাই, বলো এটার জন্য মেমোরেন্ডাম হবে কি হবে না? বলো, ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ আদায় যা নগদানভুক্ত হয়নি, এজন্য মেমোরেন্ডাম হবে নাকি হবে না? স্যার এটা ডেবিট মেমোরেন্ডাম। নাম। ডেবিট মেমোরেন্ডাম। আচ্ছা, যে ব্যাংক কর্তৃক যে সুদ আদায় করা হয়েছে, এটা কি পাস বই ডেবিট হয়েছে না ক্রেডিট হয়েছে? ডেবিট। ব্যাংকে টাকা, ব্যাংকে টাকা জমা হলে কি ডেবিট হয় না ক্রেডিট হয় কারিমা? ও স্যার ক্রেডিট। ক্রেডিট হয়। ব্যাংকে টাকা জমা হলে ক্রেডিট হয়, সুতরাং এটা ক্রেডিট মেমোরেন্ডাম হবে। যেহেতু নগদান বই লেখা হয় নাই, অতএব এটা ক্রেডিট মেমোরেন্ডামের মধ্যে পড়বে। ঠিক আছে? কথা বুঝছো? জি স্যার। এবার খেয়াল করো, ব্যাংক হিসাব কর্তৃক, ব্যাংক হিসাব কর্তৃক সরাসরি ব্যাংকে জমা না, প্রাপ্য হিসাব কর্তৃক, প্রাপ্য হিসাব কর্তৃক সরাসরি ব্যাংকে জমা 4,000 টাকা যা নগদানভুক্ত হয়নি, এটার জন্য কোনো মেমোরেন্ডাম হবে কি হবে না বলো? এটার জন্য কোনো মেমোরেন্ডাম হবে?
না স্যার, কেন হবে না তাহলে না? কারণ এটা সরাসরি ব্যাংকে জমা দেওয়া হয়েছে, তো জমা দেওয়া সেটার হইলে জন্য পাসবে জমা হয়েছে না হয় নাই? জমা হয়েছে। পাসবে কোন দিকে লিখছে? আসলে জমা ক্রেডিট ডেবিট পাশে। পাসবে জমা হলে তো ক্রেডিট হয়, তুমি তো এবার বলছো অনেকবারই, আবার এখন ডেবিট বলো কেন? টাকা পাসবে জমা হইলে ক্রেডিট হয়, পাসবে জমা হইলে কি হয়? ক্রেডিট হয়। যেহেতু পাসবে জমা হয়েছে সুতরাং জি এটা স্যার। পাসবে ক্রেডিট হয়েছে, নগদ এমনিতে লেখা হয় নাই, তাহলে অবশ্যই এটা মেমোরেন্ডাম হবে, ক্রেডিট মেমোরেন্ডাম হবে। কি মেমোরেন্ডাম হবে? ক্রেডিট মেমোরেন্ডাম হবে। ঠিক আছে? জি স্যার। হ্যাঁ। দেখো ক নম্বরে প্রশ্ন করেছি, ক্রেডিট মেমোরেন্ডামের পরিমাণ নির্ণয় করো। 1, 2, 3, 5 তারিখের লেনদেনের জন্য আমানতকারীর বইয়ে জাবেদা লিখে দাও। উপযুক্ত গড়মিলের আলোকে একটি ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করো। ক নম্বরের প্রশ্ন দেখো, আমি যে লিখেছি ক্রেডিট মেমোরেন্ডামের পরিমাণ, ব্যাংক কর্তৃক সুদ মঞ্জুর, এটা একটা ক্রেডিট মেমোরেন্ডামের বিষয়। ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ আদায়, দানাগদান বই লেখা হয় না, এটা ক্রেডিট মেমোরেন্ডাম হবে। প্রাপ্য হিসাব কর্তৃক সরাসরি ব্যাংকে জমা, এটাও ক্রেডিট মেমোরেন্ডাম হবে। এই তিনটা হচ্ছে ক্রেডিট মেমোরেন্ডাম। অর্থাৎ এই তিনটা লেনদেন শুধু পাস বই লিখছে বাট নগদান বই লেখে নাই, নগদান বই খবরটা জানে না। কারবার থেকে ব্যাংক থেকে কারবারকে এই মেসেজটা জানানো হবে ক্রেডিট মেমোরেন্ডামের মাধ্যমে। কথা কি বুঝছো আমার? এবার দেখো জাবেদা 1 তারিখ, 1 তারিখে এখানে প্রদেয় হিসাবকে চেক ইস্যু করা হয়েছে। প্রদেয় হিসাবকে চেক ইস্যু করা হলে কি জাবেদা হয়? প্রদেয় হিসাব ডেবিট, হ্যাঁ, ব্যাংক হিসাব ক্রেডিট। ক্রেডিট। হ্যাঁ, ভেরি গুড। প্রদেয় হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। কিন্তু টাকা লাগবে তুমি এখানে যে চেক দিয়েছি 12,000 টাকা, ব্যাংক থেকে কত টাকা নিলো বা নিল না সেটা ব্যাংকের ব্যাপার, এটা জাবেদা তুমি লিখবা না। তুমি লিখবা যত টাকা চেক দিয়েছো তত টাকা জাবেদা লিখবা। এই জন্য তুমি জাবেদা লিখবা এইভাবে যে প্রদেয় হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট 12,000 টাকা। তুমি কিন্তু লিখবা না যে 9,000 টাকা নিচ্ছে বা 3,000 টাকা নিচ্ছে বা 9,000 নেয় নাই, এরকম না। তুমি যে টাকাটা দিয়েছো ওইটা জাবেদা লিখবা। তুমি লিখবা আমানতকারীর বই জাবেদা, ব্যাংকে কি হয়েছে না হয়েছে সেই জাবেদা নয়। আবার ব্যাংকে আদায়ের জন্য একটা চেক জমা দেওয়া হয়েছে, এটা জাবেদা ব্যাংক হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। কারণ চেক পাওয়া গেছে কার কাছ থেকে? প্রাপ্য হিসাবের কাছ থেকে। তাই ব্যাংক হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। পরে যে টাকাটা, যে বিলটা ব্যাংক থেকে বাট্টা করা হয়েছিল, ভাঙানো হয়েছিল, আমরা 3,000 টাকার একটা প্রাপ্য বিল ব্যাংকের কাছে দিয়ে 2900 টাকায় বাট্টা করেছিলাম, ভাঙ্গাইছিলাম, ভাঙ্গায় টাকা পেয়েছিলাম, আর 100 টাকা ছাড় দিয়েছিলাম। এই জন্য জাবেদা লিখতে হয় ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ডেবিট 2900 টাকা, বাট্টা হিসাব ডেবিট 100 টাকা, আর প্রাপ্য বিল হিসাব ক্রেডিট 3,000 টাকা। অর্থাৎ 3,000 টাকার প্রাপ্য বিল ব্যাংকের কাছে দিয়ে আমি 2900 টাকা পেয়েছি আর 100 টাকা ছাড় দিয়েছি। আর সর্বশেষ ছিল 5 তারিখে যে একটা চেক আমরা আদায়ের জন্য ব্যাংকে জমা দিয়েছিলাম, যেটা ব্যাংক থেকে প্রত্যাখ্যাত হয়েছে, ফিরিয়ে দিয়েছে। চেক যদি কোনো ভুলের কারণে, কোনো ত্রুটির কারণে কারবারের কাছে ফেরত দেয়, ওই চেক কারবার আবার দেনাদারের কাছে ফেরত দিবে। দেনাদারের কাছে ফেরত দিলে দেনাদারের পরিমাণ বেড়ে যাবে। যেহেতু দেনাদারের পরিমাণ বেড়ে যাবে, এই লেনদেনটার যখন চেকটা ব্যাংকে জমা দিয়েছিল তখন কারবার নগদান বইয়ের ডেবিট দিকে লিখেছিল ব্যাংকের ঘরে, এখন সেটা সে কমাই দিবে। তাই জাবেদা লিখবে প্রাপ্য হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। কথাটা আমি তোমাদেরকে আবার বলি, চেক প্রত্যাখ্যান হওয়া মানে চেক ফিরিয়ে দেওয়া। যদি ব্যাংক থেকে কোনো চেক ফিরিয়ে দেয় তাহলে কারবার সে ফেরত চেকটা প্রাপ্য হিসেবের কাছে ফেরত দেবে। তো যেহেতু চেকটা প্রাপ্য হিসেবের কাছে ফেরত দেওয়া হবে সেহেতু দেনাদারের পরিমাণ আবার বেড়ে যাবে, আর দেনাদার বাড়লে ডেবিট হয়। তাই এখানে প্রাপ্য হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ডেবিট। আর যখন প্রাপ্য হিসাব ডেবিট হবে আর চেকটা ফেরত যখন পেয়েছিলাম আমি ব্যাংক ডেবিট লিখেছিলাম, এখন ব্যাংক হবে ক্রেডিট। তাই জাবেদা হবে প্রাপ্য হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। দেখো বুঝছো নাকি বুঝো নাই?
5 তারিখের লেনদেনটা কি তোমরা বুঝছো? জি স্যার। সবাই বুঝছো? ইয়েস না রামিশা বুঝছো 5 তারিখের লেনদেনটা? জি স্যার। ভেরি গুড। কারণ হচ্ছে কি প্রাপ্য হিসেবের কাছে যখন চেক পাই তখন আমরা ব্যাংক ডেবিট লিখি আর প্রাপ্য হিসেব ক্রেডিট লিখি। যেহেতু তার চেক তার কাছে আবার ফেরত দিব, এই জন্য জাবেদের এখন উল্টো হয়ে যাবে যে প্রাপ্য হিসাব বাড়বে আর আমার নগদান বইয়ের ব্যাংক জমা কমবে। সেই জন্য জাবেদে লিখতে হবে প্রাপ্য হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। তো এখানে এই অঙ্কটার মধ্যে যে লেনদেনগুলো আমি তোমাদের দিয়েছি মোটামুটি ভালো লেনদেন। ব্যাংক সমানের বিপরীত যেগুলো পরীক্ষায় বেশিরভাগ সময় আসে এরকম লেনদেন দেওয়া হয়েছে গত ক্লাসে এবং আজকের ক্লাসে। দুইটি নগদান বই মোতাবেক দিয়েছি, সামনে তোমাদেরকে করাবো পাস বই মোতাবেক। মানে পাস বই মোতাবেক হইলে কি করতে হবে সেটা আগামী ক্লাসে ইনশাল্লাহ পড়াবো। তোমরা বাসায় অঙ্কগুলো করো, প্র্যাকটিস করো। প্র্যাকটিস করলে কঠিন লাগবে না, সহজ লাগবে। ব্যাংক সম্বন্ধে বিবরণী যেহেতু পরীক্ষা তোমাদের থাকবে, দুইটা অঙ্ক থাকবে, একটা জমা দিয়ে আর একটা জমাতিরিক্ত দিয়ে। জমা দিয়ে যে কাজ, জমাতিরিক্ত হলে তার বিপরীত কাজ, উল্টা কাজ। অর্থাৎ ব্যাংক জমা দিয়ে শুরু করলে যেগুলো যোগ হয় আর জমাতিরিক্ত দিয়ে শুরু করলে সেগুলো বিয়োগ হয়। তো এই জন্য আগে জমাটা তোমার পারতে হবে। যদি জমাটা পারো তাহলে জমাতিরিক্ত পারবা। জমাটা ভালো করে শিখো, শিখলে জমাতিরিক্তটা অটোমেটিকলি পারবা। হ্যাঁ, তো দেখো তোমাদের এই যে আমি যেটা করে দিয়েছিলাম পুরো অঙ্কটা এখানে করা আছে, কোনগুলো যেগুলো যোগ হবে যোগের গুলা লিখে সবগুলা যোগ করে যেগুলো মুখে মুখে বলেছিলাম এতক্ষণ, এর যোগফল 21,400 টাকা। এবার এটা যোগ করে হচ্ছে 53,600 টাকা। বাকিগুলা বিয়োগ করে বিয়োগের আইটেমগুলো এখানে লিখে এটা যোগ করে এটা হয়েছে 16,700 টাকা। উপরেরটা থেকে যখন এটা বিয়োগ করবা এই 53,600 থেকে যখন এই 16,700 বিয়োগ করবা থাকে 36,900। শুরু করেছিলাম আমরা নগদান বই দিয়ে, আর এখানে বের হবে এটা হলো যেটা বের হবে সেটা হচ্ছে পাস বই দিয়ে। পাস বই শুরু করেছি নগদান বই আর বের হবে পাস বই। দেখো বুঝছো নাকি বুঝো নি? তো এই অঙ্কটা তোমরা বাসায় সবাই করে তাহলে। হ্যাঁ।